এই জায়গার থেকে পুরো ফেওয়া লেকের ভিউটা জাস্ট অসাধারণ ভাই। একবার সান্ডার দেখেন, এত সুন্দর একটা লুক দিছে। এরকম একটা লুকের সাথে এইরকম একটা লেকের ভিউ ভাই, এর থেকে বেস্ট কিছু হইতেই পারে না। দেন আমার চোখটা একটু লেগে গেছিল, তো একটু ঘুমায় নিলাম। দেন দেখলাম আমাদের বাস একটা ব্রেক দিচ্ছে, আই থিঙ্ক এটা একটা কফি ব্রেক। ব্লগ করতে হবে বাংলাদেশে, হাই বলবে। লুক এট দিস রোড ভাই, এত ডেঞ্জারাস আর এত বাজে রাস্তা। এই যে অলরেডি টিকিট আমার হাতে, এটাতে উঠতে আমার লাগবে 150 টাকা। এটাতেও আই থিঙ্ক 150 টাকায়। অ্যামেজিং রোড ভিউ আর কি। আর সাইডে এরকম ছোট ছোট পাপিস দেখতে পারবেন। আমি খুবই এনজয় করলাম এই জায়গায়। আমি যে একা আসছি আমার মনে হইতেছে না যে আমি একা আসছি, আমার মনে হইতেছে এরা সবাই আমার নিজের মানুষ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। সবাই ভালো আছে আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার গত ব্লগে দেখছেন যে আমি আসছিলাম নেপালের থামেলে। তো কালকে রাত্রে আমি এই হোটেলটাতেই ছিলাম। মূলত থামেলের মোস্ট অফ দ্য হোটেলের ডেকোরেশন এরকম। আর এখন বাজতেছে সকাল 6টা। আর এখন আমি এইখান থেকে যাবো হইলো পোখারায়। 7টা বাজে হইলো এইখান থেকে পোখারার বাস। আর এখন কিন্তু এই জায়গায় অনেক ঠান্ডা, এই জায়গায় 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। তো বুঝতেই পারতেছেন আমি রেডি হয়ে গেছি, কারণ 6:30টার ভিতর আমার থাকতে হবে হলো বাস স্ট্যান্ডে। তো দেরি না করে চলুন বেরিয়ে পড়ি। এখনো সূর্য উঠে নাই, বাট থামেল শহরে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। সব লোকাল মানুষ, টুরিস্টরা এখনো বাইরে হয় নাই। টুরিস্ট বাইরে হওয়ার ভিতর তারাই বাইরেছে যারা আমার মতো পোখারায় যাইবে। অলরেডি আমি 500 মিটারের মতো হাঁটছি, আরো 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। আপনারা চেষ্টা করবেন এই পথটুকু হাইটেই যাওয়ার, কারণ এই ঠান্ডার ভিতরে হাঁটলে তেমন একটা প্যারা খাবেন না। গাড়িতে করতে উঠলে শুধু 400-500 টাকার একটা চূড়া খেয়ে যাবেন, কারণ এই জায়গায় ট্যাক্সি যারা চালায় তারা গলা কাটা দাম রাখে। তো আমার মনে হয় সবার প্রথমে আমি বাস স্ট্যান্ডে চলে আসছি। তো আমি আসার সাথে সাথে খুবই আন্তরিকতার সাথে আমার গ্রহণ করছে তারা। আসলে এইখানকার মানুষ খুবই আন্তরিক, আপনি যে জায়গায় যান না কেন। আর এই যে হলো বাসটা বাইরের থেকে দেখতে যেমন তেমন হলো, ভিতরে কিন্তু একদম ফার্স্ট ক্লাস সোফা সিট। তো বসে যেতে তেমন একটা কষ্ট হবে বলে আমার মনে হয় না। বাট পাহাড়ি রাস্তা অনেকটা পথ ট্রাভেল করতে হবে, প্রায় 199 কিলোমিটার। তো এরকম সকালবেলা একটা কফি নিয়ে নিচ্ছি। কফিতে চুমুক মেরে সকালটা কাটাই, কফিটাও জোস। বাট এই জায়গার চা কফির দাম কিন্তু অনেক বেশি। এই কফিটা আমার দাম পড়ছে হইলো 55 টাকা, বাট খারাপ না চল। আর উঠে বললাম বাসে, আর বাসে ওঠার সাথে সাথে আমাদের বাস ছেড়ে দিচ্ছে। খুবই কমফোর্টেবল সিট, একদম বেডের মতো। এটা নন এসি বাস, বাট এসি বাসের থেকে অনেক বেশি ভিআইপি। আর বাসটা এখনো ফাঁকা, নানা স্টপ থেকে যাত্রী তুলবো। আর এই বাসে বেশিরভাগই ফরেনার, নেপালি মানুষ নাই বললেই চলে। আর আমি খুবই সুন্দর একটা সিটে বসছি। এই সিট থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর পাওয়া যাইব। আর তার থেকে মজার বিষয় হলো এই বাসে চালানোর জন্য ওয়াইফাই আছে, পাওয়া যায়। ওয়াইফাই চালাইতে চালাইতে রিল্যাক্সে যাওয়া যাবে। আর নেপালের যে লোকাল ভাষা, এটা বোঝাটা অনেকটা টাফ, বাট আপনার চলাচল করতে কোনো কষ্ট হবে না, কারণ তারা হিন্দি খুবই ভালোভাবে বুঝে, খুবই ভালো বলতে পারে। আর আমি তো মোটামুটি হিন্দিতে প্রো, তো আমার কোনো সমস্যা হয় না। ছোটকাল থেকে ডোরেমন দেখার এইটাই একটা ফায়দা হয়েছে। আমি ডোরেমন দেখে এত ভালো হিন্দি শিখছি, কোনো জায়গায় হিন্দিতে কথা বলতে আমার কোনো সমস্যা হয় না। আর আমি বাসে খাওয়ার জন্য মোটামুটি চিপস, চকলেট অনেক কিছু নিয়ে উঠছি, কারণ যেহেতু একটা লং জার্নি, চাবানোর জন্য কিছু নিয়ে ওঠা বেটার, নয়তো আমি বোর হয়ে যাবো। আর এই মাত্রই আমাদের বাস ছোট্ট করে একটা বিরতি দিল সবার নাস্তা করার জন্য আর সকালের কাজটা সেরে নেওয়ার জন্য। আর আশেপাশের ভিউটা মোটামুটি ভালোই সুন্দর, রোডটা উঠছে, ভিউটা আরো সুন্দর পাওয়া যেতেছে। বাট এখন একটু ঠান্ডা লাগতেছে, সবাই তো নাস্তা করা শুরু করছে, দেখি আমি যে কি পাই। আর আমি একটা ছোলা ভাজা আর আলু নিলাম, এটার দাম পড়ছে হইলো 100 টাকা। আর একটা বয়েলড এগ নিচ্ছি, এটার দাম পড়ছে 30 টাকা। বললাম না এই জায়গায় খাবারের দাম একটু বেশি। এটা বাংলাদেশ থেকে নিলে হয়তো 70-80-র ভিতর কভার হয়ে যেত, বা এর থেকেও কম লাগতো। তো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে আমাদের বাস আবার ছেড়ে দেয়। খাবারের টেস্টের কথা, তাহলে এই জায়গায় খাবারের টেস্ট একদমই ভালো না। এই জায়গার খাবার দিয়ে একটা স্মেল আসে যেটা অনেকেরই সহ্য হয় না, যার ভিতর আমি একজন। তো আপনি যদি নেপাল আসেন, আপনার খাবারের এক্সট্রিমলি কষ্ট করতে হবে। ওই প্রস্তুতি নিয়ে আইসেন কিছুদিনের জন্য। বাট নেপালের একটা জিনিস খুবই সুন্দর, সেটা হলো মিউজিক। যদিও নেপালি ভাষা আমি বুঝি না, বাট মিউজিকের ব্যাকগ্রাউন্ডে যে বাজনাটা না, ইটস নাইস। লাইক গাড়িতে অলওয়েজ এই যে টিভিতে নেপালি গান চলতেছে, তো সাউন্ডটা যেখানে আসতেছে লাইক ট্রাভেলের সাথে একদম মিলে গেছে, জোস। কেউ বাসটা ভালো, বাট রাস্তাটা মোটেও ভালো না। আমরা বর্তমানে বিশ্বের অন্যতম ডেঞ্জারাস রাস্তায় আছি, ঠিক আছে, খুবই বিপজ্জনক রাস্তা। রাস্তা দেখেন,
এই নিচে সব ঘাট, হ্যাঁ, আর রাস্তা এমন বাজে বাজে মোড়। রাস্তাটা কিন্তু মোটো পাকা না, হ্যাঁ, জাস্ট মাটির রাস্তা। বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা কি হয় এটা ভাইবে আমার ভয় লাগতেছে। আর রাস্তার যখন এক সাইড দিয়ে গাড়ি আসে আর এক সাইড স্টপ থাকে, তাই আমরা যখন স্টপ আসছি ওই পাশ দিয়ে আসতেছে, দুই পাশ দিয়ে একসাথে গাড়ি আসলে সংঘর্ষ হইতে পারে। জাস্ট লুক এট দিস রোড ভাই, এত ডেঞ্জারাস আর এত বাজে রাস্তা আমি এর আগে কখনো দেখি নাই। এই রাস্তার ইতিহাসও কিন্তু ভয়ঙ্কর, ঠিক আছে। এই রাস্তায় প্রতি বছরই নাকি অনেক গাড়ি নিচে পড়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। দেন আমার চোখটা একটু লেগে গেছিল, তো একটু ঘুমায় নিলাম। দেন দেখলাম আমাদের বাস একটা ব্রেক দিচ্ছে, আই থিঙ্ক এটা একটা কফি ব্রেক। কফি শপ আছে, সবাই কফি টফি খাইতেছে। আমি একটা চা নিলাম, মশলা টি, যেটার প্রাইস পড়ছে 120, মানে 120 টাকার মতো, যেটা দিয়ে আপনি আপনার সকালে নাস্তা করে নিতে পারবেন। বাট টি ওয়াজ গুড। আর এখন এই জায়গার তাপমাত্রা চলতেছে -1 ডিগ্রি। হয়তো ওরকমভাবে বুঝতে পারতেছি না, বাট প্রথমে যখন নামলাম তখন কাঁপুনি উঠে গেছিলো। চাটা খেয়ে ভালো লাগতেছে, চাটা খাই। দেন হালকা পাতলা এই জায়গাটা ঘুরি, চাটা শেষ করি। এই জায়গায় ঘোরার মতো আর কিছু নেই, দেখার মতো আর কিছু নেই, জাস্ট এমন একটা জায়গা এই জায়গায় সব গাড়িগুলো ব্রেক নিতে। ভাই এই জায়গায় বাংলাদেশি বলতে খালি আমিই আছি, আর কেউ আসে বলে আমার মনে হয় না। আর যারা আছে হয়তো তারা নেপালি, নয়তো অন্য কোনো দেশের। বাসের সিট এত আরামদায়ক বেশ, আমি এই সিটটাকে যতটা আরামদায়ক দেখে যাচ্ছিলাম ততটা আরামদায়ক হয় নাই। এই রাস্তাগুলা একদম রোলার কোস্টার ট্রেকের মতো, এমনি 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 সাপের মতো পেঁচানো, তার মধ্যে ভাঙাচোরা তো আসেই। আমার মনে হইতেছিল আমি পুরোটা সময় একটা রোলার কোস্টারের ভিতর বসেছিলাম। যদি জাস্ট বাসের ছাদটা না থাকতো তাইলে একদমই রোলার কোস্টার। কিছু করার নাই, রাস্তাগুলো এলো পাহাড়ের মধ্যে দিয়ে। তারা চাইলেও এর থেকে বেটার রাস্তা বানাইতে পারবো না, কারণ রাস্তা ভালো করবো আবারও পাহাড় বৈশা বইরা আবার রাস্তাটা নষ্ট হয়ে যাবে। যে মনে হইতেছে আমরা পুকুরের খুব কাছাকাছি চলে আসছি। অলরেডি 3টা বাজে গেছে, আই থিঙ্ক আর আধা ঘন্টার মতো লাগবে। তো কথা হইব ডিরেক্ট পোখরাতে নেই। আর আলহামদুলিল্লাহ উই সেফলি রিচ অ্যাট পোখরা। এইখান থেকে আমি আমার হোস্টেলে যাব, যেটা আমার মনে হয় 1 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার হবে। আর আমি চিন্তা করতে রাইডেই যাবো, কারণ হাঁটার প্র্যাকটিস করতে হবে। যেহেতু ট্রেকিংয়ে যাইতেছি, মোটামুটি আকারে ভালো রকম হাঁটতে হবে। আর একটা জিনিস দেখাই, এইখান থেকে কিন্তু হিমালয়ার ভিউটা খুব সুন্দর পাওয়া যেতেছে এই জায়গায়। দেন আরও আছে, এই বিল্ডিংয়ের পিছনে ঢেকে আছে। তো চলেন কথা না বাড়াইয়া তাড়াতাড়ি হাঁটা শুরু করি। জায়গাটা খুবই সুন্দর আর রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা টয়লা আমি দেখতেছি না। ওই জায়গায় একটা পার্ক আছে, পোলাপান খেলাধুলা করতেছে, যে যার মতো আছে। অ্যান্ড রাস্তা তো দেখতেছি না, একদম নিট অ্যান্ড ক্লিন। সাইডে পাহাড়ের ভিউ আছে সুন্দর। বা এই জায়গায় আপনি কি করতেছেন এটা কারো দেখার সময় নাই, যে যার মতো আছে। আর এই যে আমি প্রথমে বলছিলাম, এই জায়গার মানুষ খুবই মিশুক অ্যান্ড খুবই ভদ্র প্রকৃতির। বাস থেকে যখন আমি নামি তখন একজন জিজ্ঞেস করছিল যে আপনার হোটেল লাগবে নাকি। আমি একবার বলছি না, সে দ্বিতীয়বার আমার জিজ্ঞেস করে নেই আর কিছু। এমনকি তারা না করার সাথে সাথে আর কেউ আমার দিকে আগায়ও নাই জিজ্ঞেস করার জন্য। আর বাংলাদেশ হইলে বার্গেটিং করতে করতে শেষ হয়ে যেতাম। যাক, অনেকটা পথ আইসা পড়ছি, আই থিঙ্ক আমার হোটেল সামনেই কোথাও। আর চলে আসলাম আমি আমার রুমে। রুমটা মোটামুটি সুন্দর, এটা একটা শেয়ারিং রুম আর কি। এই রুমে 6টা বেড আছে, বাট 6 জন কখনোই ফুলফিল হয় না, হয়তো 3 জন আর 4 জন থাকা পড়বো। আমার বেডটা উপরে পড়ছে, কারণ নিচের বেডগুলো একদম ফিল আপ। বাট আমার বেডের সাইডে উইন্ডো আছে, তো খুব সুন্দর আলো আসতেছে। হোটেলের বাইরের সাইডটাও খুব সুন্দর। আর শেয়ারিং রুম মানে অপরিষ্কার এরকম কিছু না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, রুম থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত। আর যেহেতু আমি বাজেট ট্যুর দিতেছি আর এই জায়গায় জাস্ট একটা রাতে আমি থাকি না, তাই আমি চিন্তা করলাম বেশি টাকা খরচ করে লাভ নাই। এই রুমটার ভাড়া পড়ছে 700 NRP, তাও সকালের ব্রেকফাস্ট সহ। তো আমি আমার ফোনটা চার্জে লাগাই দিছি, কারণ ফোনগুলোতে একদমই চার্জ নাই। আর এখন তাড়াতাড়ি আমি গোসলটা সেরে নিবো, গোসলটা সেরে একটু রেস্ট নিবো, তারপর আমি বাহিরটা ঘুরাই দেখাইতেছি। আমি বেরিয়ে বললাম আমার হোটেল থেকে, কারণ সময় একদমই কম। এই অল্প সময়ের ভিতর আপনাদেরকে অল্প কিছু জায়গায় ঘুরে দেখাই দিব। হোটেলটা দেখেন অনেক কিউট, অনেক বেশি কিউট। তো এখন আমি যাবো হলো ফেওয়া লেকের দিকে। আমার এক ভাই আছে যিনি ঢাকার থেকে আমার সাজেস্ট করতেছে কই কই যাইতে। উনি যদি না থাকতো আমি অনেক একা হয়ে যেতাম। তো আমার এই নেপাল ব্লগের শেষের দিন আমি ওনার ইন্ট্রোডিউস করাবো। তো চলেন আপাতত ফেওয়া লেকের দিক হাঁটা যাক। আর আমি হাইটে যেতেছি, কারণ আমার পাশে হইলো ফেওয়া লেক। দেখেন কত সুন্দর একটা লেক, যদিও ভিউ পয়েন্ট একটু দূরে, বাট এরকম একটা লেক পাশে থাকলে গাড়ি দিয়ে যেতে কি মনে চায়। এরকম একটা পাশে লেক, দেন ওই হিমালয়ের সুন্দর একটা ভিউ, তারপর ওই যে বড় বড় পাহাড়, সবাই এই জায়গায় ভিউ এনজয় করতেছে। এভরিওয়ান অ্যামেজিং রোড ভিউ আর কি। আর সাইডে এরকম ছোট ছোট পাপিস দেখতে পারবেন। এটি কিন্তু কেউ নিয়ে আসে না, ঠিক আছে, এগুলো এই জায়গায় থাকে। অনেকগুলো দেখতে অনেক বড় বড় গুলো আছে। কি রে ভাই, হচ্ছে কে ওই কাকারা দেখে যেতে গেছে। ওরে ভাই তো মহিলার, ও আই থিঙ্ক ওনার এই কুকুরগুলা। ও নাইস, ভেরি সুইট। এটা সব থেকে বেশি সুন্দর।
तो भाई हमारे का मुट्टा मुड़ देवो नाकि ये आपका है क्या ये आपका है क्या ओ भाई और एक आ गया কুকুরগুলো মানুষের মতো ফ্রেন্ডলি দেখেন কত সুন্দর খেলতেছে ওনার সাথে অ্যামেজিং অ্যামেজিং ভাই একবার সান্ডার দেখেন এত সুন্দর একটা লুক দিছে এরকম একটা লুকের সাথে এইরকম একটা লেকের ভিউ ভাই এর থেকে বেস্ট কিছু হইতেই পারে না আল্লাহ তাআলার সৃষ্টি প্রশংসা কইরা শেষ করতে পারব না অপরূপ সুন্দর আর মূলত এটাই হচ্ছে ফেও লেকের ভিউ পয়েন্ট এই জায়গা থেকে আপনি রেন্টে বোট নিয়ে বোট চালাইতে পারবেন আর অনেক রাইড আছে রাইডে চড়তে পারবেন তারপরে প্যারাগ্লাইডিং বানজি জাম্প সবকিছু এখানে পাওয়া যায় যেহেতু আমি একা তো রাইড টাইডে আমি চড়বো না কারণ আমার ইন্টেনশন তো আলাদা আমি যেমন বেস্ট জায়গায় সেটা হলো অন্য কোনো বেস্ট ক্যাম্পে আর আমার এই জায়গায় আসতে এতটা দেরি হয়ে গেছে আসলে ওরকম সময়ও নাই ওই সাইডটাতে অনেক মানুষ আর এই পুরো জায়গাটাতেই মানুষ মন মতো ঘুরতেছে ফিরতেছে ছবি টবি তুলতেছে আমি একা আমার লোক আরেকজন হইলে ছবি টবি তোলা যেত যাই হোক ব্যাপার না মাঝে মধ্যে একাকিত্বই অনেক সুন্দর আর এইখান থেকে জাস্ট এই ভিউটা দেখেন অসম একটা ভিউ আর এই ফেও লেকটা কিন্তু অনেক বড় 2.1 কিলোমিটার পুরা লেকটা আর কি লেকটার আশেপাশে ঘুরে দেখতে গেলে ভাই আজকের দিনে হবে না আর বোট রাইডিংও করতে পারবো না কারণ আমি একা তো কি আর করার আশেপাশে চক করে দিই মাশাআল্লাহ অ্যামেজিং ভিউ আমার এই জায়গাটা ছাইরা যেতেই মন চাইতেছে না আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি নেপালে আসলে আপনাদের গাইড নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কারণ নেপালি মানুষ এত ভালো আপনি যেটা বলবেন সেটাতেই ওকে আমি ছবি তুলতে গেছি ফোনটা নিয়ে নিজেই ছবি তুলে দিল দেন ছবি হয়েছে নাকি ঠিকঠাক আছে নাকি এগুলো চেক করলো যখন আমি বলছি ওকে তখনও তো খুশি হয়ে গেছে মানে না জানি আমি ওর ছবি তুলে দিচ্ছি ভালো লাগতেছে আর কি এই টাইপের মানুষ যদি সব জায়গায় থাকতো আসলে আমরা কোনো প্রবলেমে বা বিপদেই পড়তাম না আর এই জায়গায় কিন্তু আর একটা ভিউ পয়েন্ট আছে আর একটা মজার জিনিস হলো এই জায়গায় ভাই গান বলতেছে উনি অন্ধ হ্যাঁ উনি গান বলতেছে আর আই থিঙ্ক এই জায়গায় টাকা কালেক্ট করতেছে ও প্লাস উনি যে ওয়েট মাপতেছে আচ্ছা আমি কিছু টাকা দিয়ে দিই আই এম এক্সট্রিমলি সরি যে আমি বলছি বিষয়টা ইন্টারেস্টিং বিষয়টা মোটেও ইন্টারেস্টিং না আমি জানতামই না লোকটা অন্ধ আমি যখন সামনে গেলাম তখনই টের পাইলাম বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো বাট উনি গান অনেক ভালো গাইছে ওনার এই ট্যালেন্টের জন্য ওনারা আমি 20 টাকাই দিতে পারছি আমার কাছে ভাঙটি ছিল না আসলে এই ধরনের মানুষ দেখলে খুবই খারাপ লাগে যাই হোক আল্লাহ তাআলা এক একজন এক এক রকম বানাইছে এতে আমাদের কোনো হাত নাই তো আমরা ফেও লেকের মোটামুটি একারে শেষ পর্যায়ে এসে পড়ছি আসলে শেষ বললে ভুল হবে ফেও লেকটা একদম গোল তো এটা শেষ করা পসিবল না মানে যেখান থেকে শুরু করবেন ফিরে আবার ওই জায়গায় চলে আসবেন বাট নেপাল আসলে এই ফেও লেকে ঘোরা মাস্ট আর এই জায়গায় খুব সুন্দর একটা চরক গাড়ি আছে এটার কি বলে জানি না আমি চরক গাড়ি বলি তারপরে পোলাপানের আর কি রাইড আছে অনেকগুলো এই জায়গায় স্কেটিং করে স্কেটিং আমি করতে পারতাম কারণ আমি একা আছি যদি আমি স্কেটিং করতে পারতাম বাট আমি স্কেটিং করতে পারি না আসলে জীবনে অনেক কিছুই পারি না আর এই জায়গায় লেকের সাইডে খুব সুন্দর বসার জায়গা সবাই এই জায়গায় বসে আড্ডা দিতেছে আমি চাইলে এই জায়গায় বসতে পারি বসে কিছু সময় কাটাইলাম দেন অন্যদিকে মুভ করুম আপাতত বসে একটু নিজের মনটা খুশি করি এরকম একটা ভিউয়ের সামনে বসে থাকার মজাই আলাদা লাইক সামনে এই যে সানটা ডুবতেছে দেন লেকের ভিউ আর আপনি এই জায়গায় বসে এটা এনজয় করতেছেন একা একা অন্য লেভেলের মজা ভাই এটা আর রাত যত হইতেছে এই জায়গাটা তত বেশি জমজমাট হয়ে উঠছে এতক্ষণ এই জায়গাটা মরা মরা ছিল মানুষই ছিল না বাট এখন এই জায়গার প্রত্যেকটা রাইড চালু হয়ে গেছে আমি এইটাতে উঠবো ঠিক আছে এটা আমার সাথে যায় আরেকটা রাইড আছে ভয়ঙ্কর ওটা থেকে উঠেই না ভাই কারণ আমার একার লেগে তো রাইড অন করবো না নয়তো আমি একাই উঠতাম বাট এইটা অনেক স্কেরি হ্যাঁ এটাতে উঠার ট্রাই করবো বাট আগে আমি এটাতে উঠবো এই যে অলরেডি টিকিট আমার হাতে এটাতে উঠতে আমার লাগবে 150 টাকা এটাতেও আই থিঙ্ক 150 টাকাই আমি জানি না আর কি এই জায়গায় সব কিছু প্রাইস দেওয়া আছে এটা হলো টিকিট কাউন্টার ঠিক আছে চলো আমি উঠে বসছি আর এই জায়গায় একটা সেফটি হ্যান্ডেলও আছে যেটা আমরা লাগাই দিল দেখ এটা কেমন স্কেরি নাকি এটাতে উঠার পর পোলাপান অনেক চিল লেগেছিল যার জন্য এটাতে উঠার আমার শখ হয়েছে হয়তো এটাতে আমি উঠতাম না চলো ভাই আমি একাই আরো আছে পিছনে বাট এটাতে আমি একাই ও বাট এটার উপর থেকে মূলত আমার ইন্টেনশন ছিল এই ভিউটা দেখুন ভাই হোয়াট আ ভিউ ও ভাই সাব এটার উপরে কত সুন্দর দেখা যেতেছে ভাই সবকিছু এটা তো উঠা সার্থক ভাই এটা তো উঠা সার্থক ভয় যেমন তেমন বাট এটার উপর থেকে এই যে লেকের ভিউটা ও ভাই
What a view, bhai. What a view. मन खुश हो गया. Sorry. दिल खुश हो गया. ভাই ভাই এটা তো ভয় আছে. ভয় বলতে কি যখন নিচে নামে ও another level এর একটা ফিলিং দেয় ভাই. এটা অনেক স্পিডে উড়ে. যা টাকাটা উসুল হয়ে যাবে গা. নয়তো মনে হইতো যে আরে ভয়টাই পাই না. কি লেগে এটা উঠলাম. ভাই টাকা উঠুল. এই জায়গার থেকে পুরো ফেওয়া লেকের ভিউটা জাস্ট অসাধারণ। ও হোয়াট আ ভিউ ভাই, একদম সবাই নেমে যাবো আমরা। আর ওইটা করা শেষে আমি থাকি সেই এই নৌকা, এটার নাম হলো কলাম্বাস। ওই জায়গায় মোটামুটি ভালো মানুষ আছে। আমি দেখলাম একটা উঠবো, বাট এই জায়গায় অলরেডি মানুষ এটা বয়ে আছে। আর আমার লোক একজন পাইছি, উনি হলেন নেপালি, বাট উনি যাদের সাথে থাকে ওরা নাকি সবাই বাঙালি। যাই হোক খুবই মিশুক। আমার বললো চলো আমরা একসাথেই টিকিট কাটি, তো আমরা একসাথেই টিকিট কাটছি, পাশাপাশি করছি। আচ্ছা আমার ব্লগ করতে হবে বাংলাদেশে। হাই বলবো হ্যালো আচ্ছা। মোটামুটি আমাদের এই জায়গায় ভরা মানুষ আছে, আর ওই পাশে দেন আমাদের এই পাশে মাঝখানের গুলা খালি আর কি। তো চলো স্টার্ট করবো। ওকে, নাইস টু মিট ইউ, টাটা। ওকে ওকে, আল্লাহ হাফেজ। এরা খুবই ফ্রেন্ডলি ভাই, এরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো। এরা বললো যে ওই জায়গায় যে ওদের ফ্রেন্ডদেরও বললো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, আরো কত কিছু ইনভাইট করলো আমারে। যাই হোক আমি খুবই এনজয় করলাম এই জায়গায়। আমি যে একা আসছি আমার মনে হইতেছে না যে আমি একা আসছি, আমার মনে হইতেছে এরা সবাই আমার নিজের মানুষ। আর এই জায়গাটার নাম হলো পোখারা ডিজনিল্যান্ড। এই জায়গায় শুধু বাপ্পার কার্ডটাই আছে যেটা আমি চালাইতে পারবো আর কি, যেহেতু আমি একা। আর যেসব রাইড আছে বেশিরভাগ রাইডই বন্ধ। এই জায়গাটা কিন্তু রাস্তা অনেক সুন্দর লাগে আমি দেখছি। তো বাম্পার কার তো চালাবো, বাট ভিডিও করার মতো কোনো মানুষ নাই। আর এক হাত দিয়া মোবাইল ধরে এক হাত দিয়া বাম্পার কার চালাবো, এটা মোটেও সহজ কিছু না। তো জাস্ট আমি এই বাম্পার কার রাইডটা এনজয় করি। চলো অনেক মজা পাইছি, ওগুলোই খেলাম। 2 টাকার ছিল, আর ওরা কিন্তু অনেক ছোট ছোট পোলাপান। যদি ওরা ঠিকঠাক মতো চালাইতে পারে না তো আমি ইচ্ছা মতো করে মারছি। আমি অনেক এনজয় করলাম এটাতে। আর এই জায়গার বাইরের পরিবেশটাও একদম জমজমাট হয়ে উঠছে। এই দেখো পান্ডা এই জায়গায়, পান্ডা বাচ্চা কাচ্চার সাথে ছবি টবি তুলতেছে, খেলতেছে। ওরে ভাই হোয়াট আ স্টাইল ভাই। আর পুরা জায়গাটা একদম জমজমাট হয়ে গেছে। জায়গায় জায়গায় বারবিকিউ চলতেছে, কি কাকা ভুট্টা ভাজতেছে আই থিঙ্ক। আর রাতের লেকটার ভিউটাও অনেক সুন্দর, যদিও ক্যামেরাতে তেমন একটা ভালো দেখা যাইতেছে না, বাট চোখ দিয়ে দেখলে বুঝবেন। আর এখন আমি আর এই জায়গায় একটু দাঁড়াবো না, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি যাই আমার হোটেলের দিকে, তারপরে দেখি কোনো মুসলিম হোটেল পাই নাকি, ওই জায়গায় যেয়ে খাবো। আমি চলে আসছি একটা মুসলিম হালাল হোটেলে, আর এই জায়গার ফুডগুলো কিন্তু হালাল। আর এই যে এগুলো দেখলেই বুঝতে পারবেন ডেকোরেশনটা পুরোপুরি মুসলিম ডেকোরেশন। আমি অর্ডার দিচ্ছি একটা চিকেন ফ্রাইড রাইস, কারণ এই মেনুতে এত কিছু দেখা আমার মাথাগুলো গেছিল। ভাত ছিল, বাট ভাতের সাথে তেমন বেটার আইটেম ছিল না, যার জন্য ফ্রাইড রাইসটা নিলাম। আর এটার দাম পড়ছে আমার 350 টাকা। বাংলাদেশে 350 টাকা দিয়ে ফ্রাইড রাইস কিনলে এর সাথে কত কিছু দিত, বাট আমি যেটা বলছিলাম এই জায়গায় খাবার দাম অনেক বেশি। তো গাইস আজকের ব্লগটা আমি এই জায়গায় এন্ড করতেছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। স্টিল আমি গাইস স্টে সেফ, রাইট, নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ।